শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমার যে ঘটনাটা লিখে পাঠিয়েছে সে থাকে কলকাতার কেষ্টপুরে। তার ফ্যামিলির সাথে এই ঘটনা ঘটে গেছে। তো সে যেরমভাবে লিখে পাঠিয়েছে আমি সেরমভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম সমৃদ্ধি, বাড়ি কেষ্টপুরে। এই ঘটনাটা আমার ফ্যামিলির সাথে 2 বছর আগে ঘটে গেছে। তো আমার বাড়িতে 3জন মেম্বার, আমি, বাবা, মা। প্রথমে আমরা থাকতাম বেলঘরিয়াতে। মা বাবার দুজনের অফিস ছিল সল্টলেকের সেক্টর 5-এ। তো সেখান থেকে মানে বেলঘরিয়া থেকে অফিস যেতে আসতে তাদের দুজনেরই খুবই ধকল হতো, খরচা হতো এবং সময়ও বেশি লাগতো। তাই বাবা মা ঠিক করলো যে এমন এক জায়গায় বাড়ি বানাবে বা বাড়ি কিনবে যেখান থেকে তাদের অফিস যাওয়া আসা কাছে হয়। তাই তারা তাদের কিছু বন্ধু ও চেনাশোনা লোকেদের বলে রেখেছিল যে সেক্টর 5-এর কাছাকাছি কোনো জায়গায় যদি কেউ ফ্ল্যাট বা বাড়ি বিক্রি করে তাহলে বাবা মাকে জানানোর জন্যে। তো প্রায় 3 সপ্তাহ পরে মা বাড়ি এসে ডিনার করার সময় আমাকে এবং বাবাকে বলে যে নিউ টাউনে একটা বাড়ি আছে, বেশ সুন্দর বাড়িটা। মালিক নাকি বাড়িটা বানানোর 1 মাস পরেই বিদেশে চলে যায়, চাকরি পেয়ে গেছিলো বলে। তো একদিন আমি, বাবা, মা 3জনে দেখতে গেলাম। একবার দেখাতেই আমাদের বাড়িটা পছন্দ হয়ে যায়। 2তলা বাড়ি, 3তলায় ছাদ, সামনে ছোট্ট একটা গ্যারেজ টাইপের রয়েছে, মানে গাড়ি ফাড়ি রাখা যাবে, এবং তারই পাশে একটা ছোট্ট ফুলের বাগান টাইপের যেখানে গার্ডেনিং করা যেতে পারে। তো যাই হোক, যে বাড়িটা দেখাচ্ছিল সে ছিল মায়ের চেনাশোনা। তো তাই একটু কমে সমে বাড়িটা আমরা পেয়ে গেছিলাম। 3-4 দিনের মধ্যেই আমরা নতুন বাড়িতে শিফট হয়ে যাই এবং তারপর সেখান থেকে বাবা মা অফিস যেত আসতো, কোনো সমস্যা হতো না। বাড়িতে ঢোকার 4-5 দিন পর থেকেই শুরু হলো আসল ঘটনা। একদিন আমি ডিনার করে বাথরুম থেকে হাত ধুয়ে ফিরছি নিজের ঘরে। দেখি ডাইনিং টেবিলের সামনে যে দেওয়ালটা রয়েছে সেখানে কালো কালো কীরকম একটা দাগ রয়েছে, দাগ হয়ে গেছে আর কি। আমি অত পাত্তা দিলাম না। পরদিন দুপুরে লাঞ্চ করতে বসেছি, সেই সময় দেখি কালো দাগটা আরও স্পষ্ট হয়ে উঠেছে। আমি সামনে গিয়ে দেখলাম এবং কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু এটা বুঝতে পারছিলাম যে দাগটা বেশি দিনের নয়। আর সব থেকে বড় ব্যাপার হলো, বাড়িতে ঢোকার পরেই আমরা পুরো বাড়িটা ভেতরে এবং বাইরে রং করিয়েছিলাম। তখন তো এসব কিছুই ছিল না। তাহলে এই দাগটা কী করে এলো? এবার আমি ঠিক করলাম যে মাকে বলবো। রাতে যখন বাবা মা ফিরবে তখন অফিস থেকে, তখন আমি বলবো। কিন্তু আমি বলতে ভুলে গেলাম। আর আমার বলার আগেই মা সেদিন রাতেই দেখে নিল। মা আমাকে ডেকে দেখালো। আমি বললাম যে এটা তো আমি কালকে থেকে দেখছি, আমি তোমাকে বলবো ভেবে ভুলে গেলাম। মা বাবাকে মানে ডেকে দেখায়। ওরা দুজনেই ভাবতে থাকে যে আমি হয়তো কিছু করেছি, কারণ আমি সারাদিন বাইরে থাকি, আমি হয়তো কিছু করেছি। অকারণে তাদের কাছে ঝাড় খেয়ে গেলাম। তারপর পরের দিন রাতের বেলায় মা সব কাজ সেরে ডাইনিংয়ের লাইট নেভাতে যাবে, তখন মায়ের চোখে সে দাগটা আরও চোখে পড়ে, মানে স্পষ্টভাবে চোখে পড়ে, এবং সে আরও স্পষ্ট হয়ে উঠেছে সেই ছোপটা, মানে মুখটা আর কি। এবার সেটাকে দেখে মনে হচ্ছে যে সেটা কোনো দাগ বা কোনো কিছু ছোপ না, সেটা একটা মানুষের মুখ। মা সঙ্গে সঙ্গে আমাদের ডাকলো, আমরা দেখলাম, কিন্তু আমার এবং বাবার দুজনের কারোরই সেটা দেখে মনে হলো না যে সেটা কোনো বা কারোর মুখ। পরের দিন আবার যখন ব্রেকফাস্ট করতে বসেছি তখন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমার চোখ গেল সেই দেওয়ালে। আমি উঠে গিয়ে দেওয়ালের সামনে গেলাম। তারপর আমি যা দেখলাম তাতে আমি হতভম্ব হয়ে গেছিলাম। দেখলাম যে সে দাগটা বা ছোপটা সত্যিই কোনো মানুষের একটা মুখ, একটা মেয়ে মানুষের মুখ, মানে বয়স্ক একটা মেয়ে মানুষের মুখ, যেটা খুবই ভয়ঙ্কর দেখতে। বাড়িতে আমি একা ছিলাম তখন, বাবা মা অফিসে। আমার খুবই ভয় করতে শুরু করে। তাই আমি আমার একটা বন্ধুকে ডেকে নিলাম। বললাম যে বললাম যে আমার বাড়িতে আসবি, আমি একা রয়েছি, আর একটু অনেকদিন আসিস নি, গল্প করবো, এরকমভাবে ডাকলাম। সে এসেছিল এবং তার সাথে তার পেট মানে কুকুরটাকেও নিয়ে এসেছিলো। সে কুকুরটা আমাদের বাড়িতে ঢোকার সময় থেমে যায়। সে বুঝতে চাইছিল, সে ঢুকতেই চাইছিল না। বন্ধুটা তাকে জোর করে ঢোকানোর চেষ্টা করেছিল, কিন্তু সে ঢুকতেই চাইছিল না, সমানে চিল্লিয়ে যাচ্ছিল মানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর বন্ধুরা আমায় বলে যে তোর সাথে আমি পরে কথা বলছি, আমি এখন বাড়ি যাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি ডাইনিং টেবিলের দিকে আর যাচ্ছিলাম না যতক্ষণ না বাবা মা বাড়িতে ফিরছে। রাত হলো, বাবা মা বাড়ি এলো, ডিনার করলাম। তারপরে সব কিছু সেরে মা যখন নিজের রুমে ফিরছে
প্রত্যেক দিনের মতো। সেই সময় মায়ের চোখ যায় সেই দেওয়ালে। মা চিল্লিয়ে ওঠে। আমি বাবা দুজনে দৌড়ে যাই, গিয়ে দেখি দেওয়ালের সেই দাগটা, মানে মানুষের যে মুখের আকৃতিটা যে ছিল সেটা আরও স্পষ্ট হয়ে গেছে। এবার সেটা আরও ভয়ঙ্কর দেখাচ্ছে, মনে হচ্ছে যে সত্যি ওটা কারো মুখ। বাবা ঠিক করে যে কিছু একটা করতে হবে, এরকমভাবে থাকা যাবে না। তারপর আমার সেই বন্ধুটা ফোন করলো, যে সকালে এসেছিল আমাদের বাড়িতে। সে ফোন করে বলল যে, শোন সমৃদ্ধি, আমার মনে হয় তোদের বাড়িতে কিছু একটা আছে, না হলে আমার কুকুর ওরকম করে চেল্লাতো না। ও খুবই মিশুকে এবং সবার কাছে যায়, সবার সাথে খেলে, খুবই কম চেল্লামিল্লি করে। কিন্তু আজ ও তোদের বাড়িতে ঢোকার সময় যেরকম করছিল, যেরকম চেল্লামিল্লি করছিল, সেরকম ও কোনো দিনই করে না। তো আমার মনে হয় ও কিছু একটা ফিল করতে পেরেছে, সেই জন্য এরকম করছে। তো কিছু খারাপ মনে করিস না বললাম বলে, এবং তুই একটু এই ব্যাপারে তো বাবা মার সাথে কথা বল। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ঠিকই বলেছিস তুই। এই বলে আমি ফোনটা রেখে দিলাম। তারপর আমি বাবা মার রুমে যাই, গিয়ে সব কিছু বললাম সকাল থেকে, যে আমার একটা বন্ধু এসেছিলো টিনা বলে, সে তার কুকুরকে নিয়ে এসেছিলো এবং এরকম এরকম হয়েছে, সব কিছু বাবা মাকে বললাম। বাবা তো এইসব কিছু অত বিশ্বাস করে না। তো তাই বাবা বলল যে পরের দিন লোক এনে সে দেওয়ালটা আবার রং করাবে নতুন করে। কথা মতো তাই হলো। রং করার পরে 3 দিন সে দেওয়ালে আর কিছুই ফুটে ওঠেনি। আমরা সবাই ভাবলাম হয়তো সব ঠিক হয়ে গেছে। কিন্তু রং করার পরের দিন থেকেই মায়ের শরীর খারাপ হয়ে গেল, মারাত্মক জ্বর। মানে সে মাথা তোলা তো দূর, চোখটাই খুলতে পারছিল না। ডাক্তার এসে কিছু করতে পারেনি এবং তার ওষুধে কোনো কাজ হয়নি। কোনো রকমে মাকে টাইমে টাইমে খাওয়াচ্ছিলাম এবং ওষুধ দিচ্ছিলাম। তারপর সেদিন সকালে মায়ের ওরকম তুমুল, মানে যেদিন সকালে ওরকম তুমুল জ্বর হলো, সেদিন রাতে আমি বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলাম। সময় তখন 2টো বাজে। দেখি ডাইনিং টেবিলে চেয়ারে কেউ একটা বসে আছে, সে দেওয়ালের দিকে মুখ করে। আমি যেহেতু প্রত্যেক দিন রাতে উঠি, তাই আমার অভ্যেস হয়ে গেছে এবং আমাকে লাইট জ্বালাতে হয় না। কিন্তু সেদিন আমি লাইট জ্বালালাম দেখার জন্য যে সেটা কে। দেখি মা দেওয়ালের সামনে মুখ করে বসে আছে। আমি তাকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। অনেকবার ডাকলাম, প্রায় 4 থেকে 5 বার আমি মাকে ডাকলাম, কোনো সাড়া শব্দ নেই। লাস্টবার এক জোরে ডাক দিলাম, মানে চিল্লালাম যথারীতি। সেই ডাকে বাবা ঘুম থেকে উঠে চলে এলো, কিন্তু মা একবারের জন্য মাথাটা ঘুরিয়ে তাকায়নি। বাবা সামনে গিয়ে মায়ের কাঁধে হাত দিয়ে ধাক্কা দেয়, তাতেও কোনো হুঁশ নেই। তারই কিছুক্ষণ পরে মা নিজের থেকে উঠে চলে গেল এবং নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে মায়ের আবার ধুম জ্বর আগের দিনের মতো, কিন্তু সেদিন রাতে আবার সেই একই রকমভাবে মাঝরাতে উঠে সে দেওয়ালের দিকে তাকিয়ে বসে আছে। তারপরের দিন আমি ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছি, দেখি ডাইনিংয়ের মেঝেতে সেই একই রকম ভয়ঙ্কর মুখ ফুটে উঠেছে। আগেরবার দেওয়ালে ছিল এবং এবার মেঝেতে। আমি চিল্লিয়ে উঠি, বাবা দৌড়ে আসে, বাবাও দেখে আটকে ওঠে। তারপর বাবা ঠিক করে যে কিছু একটা করতে হবে এবার, সিরিয়াসলি। সেদিন সন্ধেবেলায় দেখলাম যে মুখটার পাশেই, মানে যে মুখটা ছিল সেই মুখটার পাশেই আরও একটা মুখ ফুটে উঠেছে এবং এটা একটা বাচ্চা ছেলে। সে হাসছে, কিন্তু হাসিটা এতটাই ভয়ঙ্কর যে তা বলবার নয়। দেখে মনে হচ্ছে যে আমাদের দিকে তাকিয়ে রয়েছে এবং একটানা তাকিয়ে থাকার পরে যদি সেখান থেকে সরে যায়, তখন মনে হয় যে সে মুখের, মানে যে চোখের মণিগুলো নড়াচড়া করছে। যেদিকে আমি যাচ্ছি সেদিকে তার চোখের মণিগুলো নড়ছে, মানে আমার দিকে খেয়াল রাখছে আর কি। বাবা আশেপাশে এই বাড়িটার সম্বন্ধে খবর নিতে শুরু করে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। সেদিন রাতে আবার যখন আমি ঘুম থেকে উঠলাম, দেখি সেদিন মা মেঝেতে বসে আছে, সে মুখগুলোর সামনে বাবু হয়ে বসে আছে আর কী সব কথা বলছে, মানে এতটাই আস্তে কথা বলছিল যে কিছুই শোনা যাচ্ছিল না। পরের দিনেই দেখলাম মেঝেতে যেখানে মুখগুলো ছিল সেখানে সেটা নেই, অন্যদিকে চলে গেছে। মানে তাদের অবস্থান পরিবর্তন হয়ে গেছে। সেটা দেখে আমি আরও ভয় পেয়ে যাই। এবার বাবা তার এক বন্ধুর সাহায্য নিয়ে তারাপীঠ থেকে তান্ত্রিককে বাড়িতে নিয়ে আসে সেদিনকেই। তিনি এতটাই সিদ্ধহস্ত ছিল যে তিনি বাড়িতে ঢুকেই বলে দেয় যে এই বাড়িতে অশুভ শক্তির আত্মা আছে।
তার প্রকোপ রয়েছে, তোরা কি কোনো খবর না নিয়ে বাড়িটা কিনেছিলি? সেখানে যেখানে মুখগুলো ছিল মেঝেতে, সেখানে সে দাঁড়ায় এবং তার হাতে কিছু একটা নিয়ে, পাউডার টাইপের নিয়ে, সে মুখগুলোর ওপর ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে সে মুখগুলো গায়েব হয়ে যায়, মানে ম্যাজিকের মতো গায়েব হয়ে যায়। তারপর সে তার পুজো শুরু করলো। যখন পুজো হচ্ছিল তখন সে তান্ত্রিক আমাদের বলে, তোরা ভেতরে যা, ভেতরে ঘরে থাক। সে আমাদের ভেতরে ঘরে দরজা দিয়ে থাকতে বলে এবং সে ডাইনিংয়ে যেখানে ছিল ওখানে তার পুজো করে। বিকেল 4টে থেকে রাত 9টা অবধি পুজো করা হয়। তারপরে সে আমাদের ডাকে, বাইরে থেকে বেরোতে বলে, মানে ঘর থেকে বাইরে বেরোতে বলে, ডাইনিংয়ে আসতে বলে। আসার পরে সে বাবার হাতে একটা ছোট্ট মাটির ভাঁড় দেয়, দিয়ে বলে যে এটা গঙ্গায় ফেলে আয়, এবং ফেলার পরে একবারের জন্য যাই হয়ে যাক না কেন পেছনে ঘুরে তাকাবি না। এবং তারপরে মানে তার আগে তান্ত্রিক বলেছিল যে এই বাড়িটায় যেই মাটির উপরে বানিয়েছে, মানে এই বাড়িটার নিচে কবর রয়েছে দুজনের, এবং সেই দুজনেরই মুখটা এই বাড়িতে ফুটে উঠছে। তাদেরকে নাকি এখানে মানে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল। তো এই বাড়িটা তারা খুব কষ্ট করে বানিয়েছিল। তারপরে তাদের কোনো কারণে তাদের জ্যান্ত পুঁতিয়ে দেওয়া হয়েছিল। তো তারপরেই এই বাড়িটা নতুন করে বানানো হয়। তো এই জন্যেই যাদের বাড়ি ছিল প্রথমে, তারা এই বাড়ি মায়া কাটাতে পারেনি বলে এরকম হচ্ছে। এবং আর কিছুদিন যদি এরকমভাবে থাকতিস তোরা, তাহলে মানে বাবাকে বলে, তাহলে তুই তোর স্ত্রীকে হারাতিস, এরকম বলে। এবং তারপরে ওই মাটি ভাঁড়টা দেয় এবং এইসব বলে যে গঙ্গায় ফেলে আসার জন্যে। বাবা তার বন্ধুর সাথে গাড়ি করে যায় এবং কথা মতো সেই মাটি ভাঁড়টাকে ফেলে আসে। তারপর তান্ত্রিক বাবাকে ফোন করে বলে যে, মানে তার কাছে তো ফোন নেই, কোনোভাবে বাবাকে বলে যে 3 দিন পরে পূর্ণিমা রয়েছে, সে পূর্ণিমাতে বড় করে একটা পুজো করতে। বাবা কথা মতো সে পুজো করে এবং সেই তান্ত্রিকই সেই পুজোটা করেছিল আর কি। পুজো করার পরে সব কিছু মিটে যাওয়ার পরে এখন সব ঠিক রয়েছে। এবং বাবা একদিনকে ওই যার কাছ থেকে বাড়িটা নিয়েছিলাম তাকে ফোন করে বলে যে তুমি সব কিছু জানতে, তারপরেও কেন এরকম বাড়িটা দিলে, তোমার কি টাকা এতটাই লোভ? তখন সে বলে যে তার নাকি টাকার খুবই দরকার ছিল, সেই জন্য সে এসব কিচ্ছু ভাবেনি, সে বাড়িটা তাকে বিক্রি করে দেয়। বাবা অনেকবার বলে যে তোমাকে আমি পুলিশে দেবো, কিন্তু সেই লোকটা বলে যে না না এরকম করবেন না, বাড়িতে বউ বাচ্চা রয়েছে, এসব বলে। তো বাবা কিছু বলে না আর কি, মাও বারণ করে, আমি বারণ করি, এসব কিছু হয়নি এসব আর। তো এরপরে আমাদের সে বাড়িতে থাকতে ভক্তি হয়নি। আমরা ওই বাড়িতে এইসব ঘটনা পরে 5 মাস ছিলাম। তারপরে আমরা কেষ্টপুরে একটা বাড়ি, মানে ফ্ল্যাট কিনে নিয়েছিলাম, সে এখন কেষ্টপুরে আমরা থাকি। তো এটাই হচ্ছে আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, আশা করি। এবং যদি ঘটনাগুলো ভালো লাগে আপনাদের বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন, এবং আশা করি তাদেরও ভালো লাগবে। এবং আপনার জীবনে যদি ঘটে থাকে এরকম কোনো ঘটনা, কোনো ভৌতিক ঘটনা যেগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারেন pretlok00@gmail.com ইমেলে। আমি আপনাদের সমস্ত ঘটনা সকলকে পড়ে শোনাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।